ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামি। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যেখানেই আছেন ভালো থাকুন। আজকের ঘটনাটা আশা করছি আপনাদের 100% ভালো লাগবে, কারণ ঘটনাটা যতটা ভালো ততটা ভয়ের। ঘটনার টাইটেল হচ্ছে জিনের প্রতিশোধ। পাঠিয়েছেন ইয়া রহমান ভাই। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে এবং আপনারা কেমন ঘটনা চান। আমরা চেষ্টা করছি এখন সপ্তাহে 2টো করে ঘটনা নিয়ে আসার। আপনাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই সপ্তাহে 2টো করে ঘটনা নিয়ে আসবো, এবং আপনারা যদি আমাদের ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে। আমি বেশি কথা বলবো না, শুরু করবো আজকের এপিসোড। আজকে আমাদের সাথে এআর রহমান ভাইয়ের একটা ঘটনা আছে। অনেক বড় ঘটনাই তিনি পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পাঠ করব। বেশি দেরি করব না, শুরু করব আজকের এপিসোড। ঢাকার অদূরে সাভারের ঠিক শেষ প্রান্তে, যেখানে শহুরে কোলাহল আর গ্রামের নিস্তব্ধতা এসে একে অপরের সাথে হাত মেলাতেও দ্বিধা করে, সেই রকমই একটা জায়গায় বছর 2 আগে কবির সাহেব প্রায় পানির দরে 10 বিঘা জমি কিনেছিলেন। উদ্দেশ্য ছিল একটা ছোটোখাটো প্যাকেজিং ফ্যাক্টরি দাঁড় করাবেন। কবির সাহেব আপাদমস্তক একজন বাস্তববাদী ও আধুনিক চিন্তার মানুষ। ভূত প্রেত বা জিনপরির গালগল্পে তিনি শুধু হাসেন না, যারা এসবে বিশ্বাস করে তাদের করুণাও করেন। তার কাছে পৃথিবী চলে লাভ আর লোকসানের হিসাবে। এর বাইরে যা কিছু আছে তা হয় লোককথা, নয়তো মানসিক বিকার। জমিটা কেনার সময় ব্রোকার তাকে আধ খেঁচড়াভাবে কিছু কথা বলার চেষ্টা করেছিল। স্যার, জায়গাটা মানে ভালো, কিন্তু একটু মানে সন্ধ্যাবেলা কেউ দিকে যায় না। কবির সাহেব সেদিন ব্রোকারির কাঁধে হাত রেখে হেসেছিলেন। আরে মিয়া, ফ্যাক্টরি বানালে 24 ঘন্টা আলো জ্বলবে, সিকিউরিটি থাকবে, তখন সন্ধ্যাবেলা কেন, মাঝরাতেও লোক যাবে সেখানে। সেই জমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল প্রকাণ্ড শতবর্ষ এক পাকুড়ে গাছ। গাছ বললে ভুল হবে, ওটা ছিল একটা সবুজ অরণ্যের প্রতিচ্ছবি। ডালপালা ছড়িয়ে সে একটা প্রায় বিঘেখানেক জায়গা দখল করে রেখেছিল। শিকড়গুলো সাপের মতন এঁকে বেঁকে মাটির ওপর দিয়ে বহুদূর চলে গেছে। ভোর দুপুরেও সেই গাছের নিচে দাঁড়ালে কেমন যেন গা ছমছম করে উঠত। সূর্যের আলো সেখানে পৌঁছাতে কেমন জানি ভয় পেত। ফ্যাক্টরির প্ল্যান পাস হলো, বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হবে। আর্কিটেক্ট প্ল্যান দেখে কবির সাহেব বললেন, এই গাছটা তো জায়গার ঠিক মাঝখানে, এটা না সরালে তো কিছুই হবে না, কালই এটা কাটার ব্যবস্থা করুন। কথাটা শুনে স্থানীয় ফোরম্যান রুফ মিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রুফ মিয়া এলাকার লোক। সে আমতা আমতা করে বলল, স্যার, এই গাছটা মানে মুরব্বীদের কাছে শুনেছি এটা নাকি মামুলি গাছ না, এখানে ওনাদের আস্তানা আছে। কবি সাহেব বিরক্ত হলেন। ওনাদের মানে? পরিষ্কার করে বলুন। মানে স্যার, ওই ওই জিন পরের। এই গাছের একটাও ডাল কেউ আজ পর্যন্ত ভাঙতে পারে নাই। যে চেষ্টা করেছে তার বড় ক্ষতি হয়েছে। রফির গলার স্বর ভয়ে কাঁপে। একবার এক লোক গাছের নিচে পেশাব করেছিল, 3 দিনের মাথায় রক্তবমি করতে করতে শেষ। আপনি বরং গাছটা বাদেই প্ল্যান করেন স্যার। রবি সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। দেখুন রবি সাহেব, এটা 21 শতক। আমি এই গাছ কাটার জন্য পয়সা খরচ করছি, আপনার গাল গল্প শোনার জন্য না। কাল সকালে লোক লাগান, গাছ কাটা চাই আমার। পরদিন সকালে 10 জন শ্রমিক কড়া কুড়ুল নিয়ে এলো, কিন্তু গাছের গোড়ায় গিয়ে কেউ আর কোপ মারতে রাজি হয় না। সবার মুখে এক কথা, জান থাকতে এই কাম করুন না। কবি সাহেব পড়লেন মহাবিপদে। শেষে তিনি দ্বিগুণ মজুরির লোক দেখিয়ে
শহর থেকে 4জন পেশাদার কাঠুরি ভাড়া করে আনলেন। তাদের সাথে আধুনিক চেনসা মানে বৈদ্যুতিক করাতও আনা হলো। সকাল 10টা নাগাদ কাজ শুরু হলো। সে করাতে যান্ত্রিক চিৎকার যেন পুরো এলাকাটাকে কাঁপিয়ে তুলল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অন্য সময় যে গাছপালায় শালিক বা কাকের চেঁচামেচি শোনা যায়, আজ সব চুপ। একটা পাখিও ডাকছে না। কাঠুরিরা এক নাগাড়ে কলার চালিয়ে যাচ্ছে। সাধারণ একটা গাছ কাটতে ঘণ্টাখানেক লাগার কথাই মেশিন দিয়ে, কিন্তু দুপুর হয়ে বিকেল হলো, গাছটা যেন অটল দাঁড়িয়ে আছে। বিকেল 4টের দিকে হঠাৎ করেই করাতটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। একজন কাঠুরে চিৎকার করে হাত সরিয়ে নিল। তার হাতের একটা আঙুল অসাবধানে করাতে চেন লেগে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে সেখান থেকে। বাকিরা কাজ ফেলে দৌড়ে এলো। রূপ মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছে, স্যার স্যার মানা করেছিলাম, ওনারা রাগ করেছেন, এবার ভালো হবে না কিছু। কবির সাহেব ধমক দিলেন, আরে রাখুন তো আপনার ওনারা, এটা একটা দুর্ঘটনা, কাজ করতে গেলে এরকম হয়। তিনি লোকটাকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলেন, কিন্তু বাকি 3জন কাঠুরে আর কাজ করতে রাজি হলো না। যা পাইছি বহুত পাইছি বাবু, এই কারণে আর নাই। গাছটা গোড়া দিয়ে রক্ত বার হইছে, আমি নিজে চোখে দেখেছি। ওরা গাছের কষ, লাল রঙের আঠা এই গাছের। কবির সাহেব রেগে গিয়ে বললেন, না স্যার, ওটা তাজা রক্ত, আর গন্ধ এমন গন্ধ জীবনে পাই নাই। তারা আর এখন তো দাঁড়ালো না। কবির সাহেব দেখলেন গাছের কাটা জায়গায় সত্যিই গাঢ় লাল রঙের একটা তরল বেয়ে পড়ছে, কিন্তু তার চেয়ে অদ্ভুত হলো, সেখান থেকে তীব্র একটা বাখারা বা পুরনো আতরের মতো গন্ধ আসছে। এমন মিষ্টি গন্ধ যে বেশিক্ষণ শুকলে মাথা ধরে যায়। পরদিন তিনি আরও বেশি টাকা দিয়ে নতুন লোক আনলেন। এবার তিনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করালেন। সারাদিন ধরে চলল সেই কাজকর্ম। শেষে বিকালের ঠিক আগে যখন সূর্যটা লাল হয়ে পশ্চিমে ডুবছে, ঠিক সেই মুহূর্তে প্রকাণ্ড গাছটি একটা আর্তনাদ করার মতন শব্দ করে মাটির উপর আছড়ে পড়ল। গাছটি পড়ার সাথে সাথে যেন পুরো এলাকাটা কেঁপে উঠল। ধুলোর একটা বিশাল মেঘ চারিপাশে অন্ধকার করে দিল, আর সেই সাথেই সে তীব্র মিষ্টি গন্ধটা যেন বাতাসে স্থায়ী হয়ে গেল। গাছটা পড়ার পর একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মনে হলো এতক্ষণ ধরে কেউ যেন দম বন্ধ করে রেখেছিল, এখন সে মুক্তি পেয়েছে। কবির সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক, আপদটা গেল এবার। রূপ মিয়া শুধু ফিসফিস করে বলল, স্যার, আপদ গেল না, আপদ এবার শুরু হইল। কাজ পুরো দমে শুরু হলো। বাউন্ডারি ওয়ালের কাজ চলছে এখন। জায়গার কোণে একটা টিনের ছাপড়া ঘর তোলা হয়েছে মালামাল রাখার জন্য, আর রাতে পাহারার জন্য আফসার নামে এক প্রবীণ গার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। আফসার বয়স্ক হলেও সাহসী লোক, লাঠি ও টর্চই তার ভরসা। প্রথম রাতটা ভালোভাবেই কাটল। দ্বিতীয় রাতে ঘটল প্রথম ঘটনা। তখন রাত আনুমানিক 2টো। আফসার মিয়া ছাপড়ার সামনে টুলটায় বসে ঝিমাচ্ছিলেন। হঠাৎ করে তো মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলল। আফসার মিয়া ধুমুড়ি উঠে বসল। টর্চ জ্বেলেই এদিক ওদিকে ফেলল, কেউ নেই। বিশাল খোলা জায়গাটা চাঁদের আলোয় ধুধু করছে। শুধু কাটা গাছটার বিশাল কুড়িটা একটা কালো দানবের মতন অন্ধকারে ডুবে আছে। আফসার ভাবল হয়তো ভুল শুনেছে। সে উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করার সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে সে বাউন্ডারি ওয়ালের কাছে গেল। এটার গাঁথুনি তখন কোমর সমান উঠেছে। সে টর্চ জ্বেলে কাজ দেখছিল। হঠাৎ তার নাকে সে তীব্র আতরের গন্ধটা এলো, এত তীব্র যে দম বন্ধ হয়ে আসার জোগাড়।
গন্ধটা আসছে কাটা গুড়িটার দিক থেকে। আফসার মিয়া সেদিকে টর্চ ফেলল, আর ঠিক তখনই সে দেখল গুড়িটার উপর কেউ একজন বসে আছে। আবছা চাঁদের আলোয় অবয়ব ঠিক স্পষ্ট নয়, তবে বোঝা যাচ্ছে লম্বা চুলওয়ালা কেউ, সম্ভবত একজন মহিলা, সাদা কাপড় পরা। সে গুড়িটার উপর বসে পা তোলাচ্ছে আর গুন করে সুর হাজাচ্ছে। আফসার মিয়ার বুকের ভেতরটা কেমন জানি হিম হয়ে গেল। সে এলাকার লোক, সে জানে এখানেও কারো থাকার কথা নয়। সে কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে উঠল, কে কে ওইখানে? লোকটা গান থামালো না। সে ধীরে ধীরে মাথা ঘোরালো। আফসারের টর্চের আলো সোজা গিয়ে পড়ল তার মুখে। আফসার দেখল মুখটা একজন যুক্তির, অসম্ভব ফর্সা, কিন্তু কেমন যেন নিষ্প্রাণ। আর তার চোখ দুটো জল করে চলছে, যেন দুটো লাল কয়লার টুকরো। যুবতীটি তার দিকে তাকিয়ে অদ্ভুত হয়ে হাসল। সে বলল, আমার ঘরটা ভাঙলি কেন তোরা? তার গলার স্বরটা মিষ্টি, কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যে আফসারের রক্ত জমে গেল। আফসার মিয়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ভূত ভূত বলে চিৎকার করে সে গেট খুলে দৌড় দিয়েছে। সে রাতে সে আর ওই চত্বরে ঢোকেনি। পরদিন সকালে কবির সাহেব সাইটে এসে দেখেন আফসার মিয়া ভয়ে চোটে জ্বরে কাঁপছে। সে কিছুতেই আর ডিউটি করবে না। স্যার, আমাদের মাফ কইরেন, যান নিয়ে টানাটানি। ওইখানে মানুষ নাই, জিন আছে। কাল রাতে নিজে চোখে দেখেছি স্যার। কবির সাহেব তার কথা বিশ্বাস করলেন না। ভাবলেন লোকটা গাঁজা টাঁজা খেয়ে কিছু দেখেছে। তিনি আফসারকে বাদ দিয়ে নতুন দুজন গার্ডকে নিয়োগ করলেন, রহিম আর করিম। দুজনই জোয়ান। তাদের হাতে বড় টর্চ আর মোটা লাঠি ধরিয়ে দিয়ে কবির সাহেব বললেন, বহুত তুত কিছু না, ওসব চোরের দল, দেখে আচ্ছা করে ধোলাই দেবেন। রহিমের করিম বেশ সাহসী, তারা হাসল। স্যার, চিন্তা করিয়েন না, আমরা থাকতে একটা শিয়ালও ঢুকতে পারবে না এর মধ্যে। সেদিন রাতে সব ঠিক ছিল। রাত 1টা পর্যন্ত তারা গল্প গুজব করে কাটালো। তারপর করিম গেল টহল দিতে, আর রহিম ছাপড়ার বেঞ্চে বসে রইল। করিমপুর এলাকাটা চক্কর দিয়ে ফিরছিল। সে কাটাগুড়িটার পাশ দিয়ে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। সে স্পষ্ট শুনল মাটির নিচ থেকে, ঠিক যেখান থেকে গাছটা কাটা হয়েছে, সেখান থেকে অনেকগুলো বাচ্চা ছেলের হাসির শব্দ আসছে, খিলখিল করে হাসির শব্দ। করুণ প্রথমে ভাবল পাশের গ্রাম থেকে হয়তো শব্দগুলো আসছে, কিন্তু এত রাতে এতগুলো বাচ্চা কারা হাসবে? সে কান পেতে রইল। হ্যাঁ, শব্দটা মাটির নিচে থেকেই আসছে। সে ভয় পেয়ে দ্রুত রহিমের কাছে ফিরে এলো। রহিম ভাই, কিছু শুনেছ? রহিম কান খাড়া করলো। না তো, কি? চলো আমার সাথে। দুজন একসাথে বুড়িটার কাছে গেল। এখন আর হাসির শব্দ নেই, সব চুপ। করুণ বলল, কই, কিছু তো নাই। আরে, আমি নিচে কানে শুনলাম ওলাপানের হাসির শব্দ। তো তোমার মনের বল। রহিম হাসতে কেউ পারল না, কারণ ঠিক সেই মুহূর্তে সেই তীব্র আথরের গন্ধটা আবার ফিরে এলো। দুজনেই চমকে উঠল। তারা দেখল তাদের সামনে 10 হাত দূরে সদ্য কাটা ইটের দেওয়ালের উপর দিয়ে একটা কালো ছায়া তরতর করে হেঁটে চলে গেল। ছায়াটা মানুষের না, কারণ
ওটা অস্বাভাবিক লম্বা আর সরু। রহিম আর করিম ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা দৌড়ে ছাপড়ায় ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সারা রাত তারা আর বের হলো না। কিন্তু সারা রাত ধরে তারা ছাপড়ার বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। কখনো মনে হচ্ছে কেউ একজন টিনের ছেড়ে বালি বা পাথর ছুঁড়ে মারছে, কখনো মনে হচ্ছে কেউ একজন করাত দিয়ে কাঠ কাটছে, আবার কখনো স্পষ্ট নারী কণ্ঠে কান্নার আওয়াজ। পরদিন সকালবেলা কবির সাহেব সাইটে এসে দেখলেন রহিম আর করিম দুজনেই বসে আছে। তাদের চোখ টকটকে লাল। কি ব্যাপার, রাতে ঘুম হয়নি নাকি? রহিম কাপড় গলায় বলল, স্যার, এখানে কাজ করা যাইবে না। আশার ভাইয়া ঠিকই কইছিল। কেন, কি হয়েছে? করিম আঙুল তুলে দেখালো। ওই দিকটা যান স্যার। কবির সাহেব সেদিকে এগিয়ে গেলেন। রাতের বেলা যে দেওয়ালটা কোমর সমান গাঁথা হয়েছিল, সকালে এসে তিনি দেখলেন পুরো দেওয়ালটা কি যেন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ইটগুলো শত শত টুকরো হয়ে ছড়িয়ে ছিটে আছে। সিমেন্টের কাঠামোগুলো যেন কেউ হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছে। কবির সাহেবের কপালে ভাঁজ পড়ল। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। এত শক্ত গাঁথুনি এইভাবে ভাঙতে গেলে হাতুড়ি বা বিশেষ যন্ত্র লাগবে, আর তাতে প্রচণ্ড শক্ত হতো। রঘু ফোরম্যান পাশে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে বলল, স্যার, এখনো সময় আছে। একটা মিলাদ পড়ান, আর ওই গুরুটার ওপর একটা মাজারের মতন বানিয়ে দেন। ওনাদের জায়গা ওনাদের ফিরিয়ে দেন, নইলে এইখানে ফ্যাক্টরি হইবে না স্যার। রক্তের বন্যা বইয়া যাইবে। কবির সাহেব রৌফের দিকে তীব্র চোখে তাকালেন। তিনি আধুনিক মানুষ, এইসবে বিশ্বাস করেন না। তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো প্রতিপক্ষ শত্রুতা করে এ কাজ করছে। তিনি রেগে গিয়ে বললেন, আজ আবার কাজ শুরু হবে। আজ আমি নিজে রাতে থাকব, দেখি কোন শালার বেটা এসে দিয়াল ভাই। কবির সাহেব সেদিন একাই সাইডে থাকার সিদ্ধান্ত নিলেন। রৌফ মিয়া হাত পা ধরছিল। স্যার, গড় তুমি কইলেন না, ওনাদের সাথে মানুষে পারে না। চলেন জায়গা, কালকে মিলাদের ব্যবস্থা করি। কবির সাহেব তাকে এক ধমক দিয়ে থামিয়ে দিলেন। আপনি যদি এতই ভয় পান তো কাল থেকে আর কাজে আসার দরকার নেই। আমি আমার প্রজেক্ট বন্ধ করতে পারবো না, আর এইসব কুসংস্কারের জন্য মোটেই না। তিনি ভালো মতোই প্রস্তুতি নিলেন। টিনের ছাপড়া ঘরের ভেতরে একটা আরামদায়ক চেয়ার আনলেন। সাথে নিলেন গরম ফ্লাক্সে ভর্তি কফি। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটও, আর সুরক্ষার জন্য তার লাইসেন্স করে রিভলভারটা কোমরে গুঁজে নিলেন। তিনি নিশ্চিত যে বাজারে ভাঙাচুর করছে তারা মানুষই, হয়তো প্রতিপক্ষ কোনো ডেভেলপার বা স্থানীয় চাঁদাবাজ। আজ তাদের একটা শিক্ষা দিয়েই ছাড়বেন। দিনের বেলায় শ্রমিকরা ভয়ে ভয়ে ভাঁ দেওয়ালটা আবার গেঁথে তুলল। তাদের কাজ শেষ হতে না হতেই তারা এমনভাবে সাইড ট্যাগ করলো যেন পেছনে বাঘ তাড়া করেছে। বিকেলের আগেই বিশাল প্রজেক্ট এলাকা জনশূন্য হয়ে গেল। শুধু কাটা পাকুড়ে গাছটার প্রকাণ্ড গুঁড়িটা যেন মাটির উপর একটা বিশাল কালো ক্ষতর মতন হা করে আছে। রাত নামল। অদ্ভুত এক ভ্যাপসা গরম। আকাশে চাঁদ আছে, কিন্তু কেমন যেন ঘোলাটে। বাতাস পুরোপুরি বন্ধ। একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। কবি সাহেব ছাপড়ার দরজায় বসে পুরো এলাকাটা দেখছেন। সার্চলাইটের আলো ফেলে ফেলে নতুন দেয়ালটা পরীক্ষা করছেন। সব শান্ত। রাত 10টা বাজল, 11টা, 12টা। কবির সাহেবের চোখে ঘুম জড়াতে শুরু করেছে। তিনি কফি খেলেন, মনে মনে হাসলেন। সব বেটা এই ভিতর দিন, কিচ্ছু তো নেই, সব কটাই টাকাখোর। রাত যখন আনুমানিক 1:30, ঠিক তখনই এটা শুরু হলো। প্রথম এলো গন্ধটা, সেই তীব্র মিষ্টি বাখারি বা পুরনো আতরের গন্ধ। প্রথম পর্বে যে গন্ধটা ছিল হালকা, এবার তা যেন ঘনীভূত হয়ে ফিরে এলো। এত তীব্র যে কবির সাহেবের নিঃশ্বাস নিতে কষ্ট হলো। মনে হলো কেউ যেন 1 বোতল আতর তার নাকে ঢেলে দিয়েছে।
তিনি রুমাল দিয়ে নাক ঢাকলেন। গন্ধটা আসার সাথে সাথেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে গেল। শুরু হলো শব্দ। প্রথমে সেই করাতের শব্দ, ঘ্যার 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 করে, ঠিক যেন সেই চেনসটা কেউ চালু করেছে আবার। শব্দটা আসছে কুড়িটার কাছ থেকেই। কবির সাহেব সেদিকে সার্চ লাইটের বোতামটা টিপলেন। আলো ফেলে যা দেখলেন তাতে তার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। গুড়িটার ওপর কেউ নেই, কিন্তু গুড়িটার কাটা অংশ থেকে ধোঁয়া বার হচ্ছে, আর সেই লাল রঙের কষ বা রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। হঠাৎ করে করাতের শব্দটা বন্ধ হলো এবং শুরু হলো সেই কান্নার আওয়াজ। একটা নয়, অনেকগুলো নারী পুরুষের সম্মিলিত কান্নার রোল। ঠিক যেমন কোনো বাড়িতে মানুষ মারা গেলে ওঠে, সেই কান্নার ভেতরে মিশে আছে তীব্র আক্রোশ আর কষ্ট। কবির সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, রিভলভারটা হাতে তুলে নিলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কে কে ওখানে? সামনে এসো সাহস থাকলে। কান্নাটা হঠাৎ করে থেমে গেল। পরক্ষণে তিনি শুনলেন সেই খিলখিল করার হাসির শব্দ, সেই বাচ্চাদের হাসি যা করিমার রহিম শুনেছিল। কিন্তু এবার শব্দটা মাটির নিচে থেকে নয়, আসছে ঠিক তার পেছনে, ছাপড়া টিনের চালের ওপর থেকে। মনে হলো একদল বাচ্চা টিনের চালের উপরে লাফালাফি করছে আর হাসছে। ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছে। কবি সাহেব চমকে পিছন ফিরলেন, টর্চ ফেললেন চালে। কেউ নেই। ধেত্তেরি, তিনি ভাবলেন হয়তো ইঁদুর বা খটাস হবে। কিন্তু যেই না তিনি ঘুরেছেন, তার সার্চ লাইটের আলো গিয়ে উঠল নতুন গাঁথা দেয়ালটার ওপর। তার হৃৎপিণ্ডরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দেয়ালের ওপর প্রায় 10 ফুট উঁচুতে একটা অবয়ব বসে আছে। কালো, মানুষের চেয়েও লম্বা, কিন্তু অসম্ভব সরু, ঠিক যেন একটা পোড়া কাঠের খুঁটি। সেটা দুটো চোখ কেমন লাল টকটকেভাবে জ্বলছে। আফসারকার যে লাল চোখের কথা বলেছিল, ঠিক তাই, দুটো লাল অঙ্গার। কবির সাহেব রিভলভারটা সেদিকে তাক করলেন। কে তুই? নাম বলছি, নিচে আম। অভাবটা নড়ল না, শুধু স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। কবির সাহেব টিকারে আঙুল রাখতে যাবে, এমন সময় ঘটল মূল ঘটনা। প্রচণ্ড একটা শব্দ হলো। মনে হলো কেউ ভারী কোনো হাতুড়ি দিয়ে দেওয়ালে জোরে জোরে বাড়ি মারছে। কবির সাহেব দেখলেন দেওয়ালের একটা অংশ ফেটে চুপচি রয়ে গেল। কে কে ভাঙছে? তিনি টর্চ নিয়ে সেদিকে তোপে গেলেন। দেয়ালের ওপাশে কেউ নেই, দ্রুত করছে খোলা মাঠ। তিনি আবারও স্বপ্নের দিকে ফিরতে যাবেন, তখন তার কানের কাছে কে একজন ফিসফিস করে বলল। কবি সাহেব মৃত্যুতে শখ খাওয়ার মতো লাফিয়ে উঠলেন। তিনি চারপাশে টর্চ ফেললেন। কেউ নেই, একদম ফাঁকা, অথচ কণ্ঠস্বর এত স্পষ্ট যেন কেউ তার কানের ভেতরে মুখ ঢুকিয়ে কথা বলছে। কে কে কথা বলে? তার গলার স্বর ভয়ে ভেঙে গেছে। আবার ঘর ভেঙেছিস? সে শীতল হিসিসে কণ্ঠস্বর আবার শোনা গেল। এবার মনে হলো আওয়াজটা আসছে মাটির নিচ থেকে। এবার আর এক একটা করে নয়, পুরো দেওয়ালটা যেন অদৃশ্য কোনো দানবের আঘাতে কাঁপতে শুরু করলো। কবির সাহেব স্পষ্ট দেখলেন ইটগুলো যেন নিচ থেকেই ছিটকে ছিটকে পড়ছে। সিমেন্টের গাঁথনিগুলো ধুলোর মতন সরে যাচ্ছে। কোনো মানুষ নয়, কোনো যন্ত্র নয়, মনে হচ্ছে 100 লোক একসাথে ওটাকে ভাঙছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না চোখে। কবি সাহেবের এতক্ষণের সব সাহস, সব যুক্তি এক মুহূর্তে উবে গেল। তিনি বুঝতে পারলেন রঘু মিয়া ঠিকই বলেছিল, এটা কোনো মানুষের কাজ নয়। তিনি ভয়ে দৌড়ে ছাপড়ের ঘরটায় ঢুকে দরজা বন্ধ করে দিতে চাইলেন, কিন্তু দরজাটা আর বন্ধ হলো না। মনে হলো অদৃশ্য কেউ ওপাশ থেকে দরজাটা চেপে ধরে রেখেছে। তিনি সর্বশক্তি দিয়ে দরজাটা টানছেন, কিন্তু ওটা এক চুলও নাড়ানো যাচ্ছে না। আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে তিনি ওটাকে দেখলেন। সেই লাল চোখালো অবয়বটা আর দেওয়ালে নেই, সেটা এখন
ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আবছা চাঁদরের আলোয় কবির সাহেব দেখলেন ওঠার কোনো মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত চোখ, আর সেটার উচ্চতা ওটা টিনের চাল ছেড়ে গিয়েছে। কবির সাহেব ভয়ে চিৎকার করে রিভলভার থেকে গুলি করলেন। গুলিটা দরজায় লাগলো না, মনে হলো কোনো অদৃশ্য দেয়ালে লেগে ঠিকরে বেরিয়ে গেল। ছায়াটা হাসলো, হাসির শব্দ হলো না, কিন্তু কবি সাহেব অনুভব করলেন ওটা হাসছে। তারপর সেই অবয়বটা ধীরে ধীরে ধোঁয়ার মতন দরজার নিচের ফাঁক করে ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। কবি সাহেব দেখলেন কালো ধোঁয়ার একটা কুণ্ডলি ঘরের মেঝেতে জমা হচ্ছে। সেই তীব্র আতরের গন্ধ তার বমি চলে এলো। ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। ঘরের ভেতরে সামান্য আলো অন্ধকারিতে তিনি দেখলেন ধোঁয়াটা জমাট বেঁধে সেই যুবতীর রূপ নিচ্ছে, যেটা আফসার গার্ড দেখেছিল। সাদা কাপড় পরা, চুলগুলো মেঝেতে লুটপুট খাচ্ছে। মহিলাটা তার দিকে মুখ তুলল। তার মুখটা কেমন ফ্যাকাশে, কিন্তু চোখের কুঠুরে চোখের গুলি নেই, চোখের জায়গায় দুটো কালো গর্ত। মহিলাটা তার দিকে হাত বাড়ালো, তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। কবি সাহেব ভয়ে জ্ঞান হারানো ঠিক আগের মুহূর্তে শুধু শুনলেন মহিলাটা সে শীতল মিষ্টি গলায় বলছে, আমার ঘর ফিরিয়ে দিবি না? আয়, তোকেই আমার নতুন ঘর বানাই। পরদিন সকালে রহুক নিয়ে আর শ্রমিকরা যখন সাইডে এলো, তখন দেখলো এই ধ্বংসযজ্ঞ। রাতের মাথা দেওয়ালটা শুধু ভাঙেনি, ইটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে মুছে গেছে। ছাপড়ার ঘরটা টিনের চাল কি যেন দুই হাতে মুছড়ে দুমড়ে আস্ত কুঁড়ে ফেলে দিয়েছে। আর কবির সাহেব, তাকে পাওয়া গেল সেই কাটা পাকুড়ে গাছের গুড়িটার উপর। তিনি গুড়িটাকে দু হাতে জড়িয়ে ধরে বসেছিলেন। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তার সব চুল যা গতকাল কালো ছিল, তা রাতের অন্ধকারে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তার কোমরের রিভলভারটা তখনও গোঁজা, কিন্তু তার সবগুলি শেষ। রউফ মিয়া তাকে ধরে ঝাঁকুন দিল। স্যার, স্যার, কি হয়েছে আপনার? কবির সাহেব ধীরে ধীরে মুখ ফেরালেন, তার দিকে তাকিয়ে হাসলেন। এমন এক অবাস্তব শূন্য হাসি যা দেখলে সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তিনি ফিসফিস করে বললেন, চুপ, একদম চুপ। দেখছো না বাচ্চারা ঘুমাচ্ছে? কিসের বাচ্চা স্যার? রউফ মিয়া ভয় কেঁদে ফেলল। কবির সাহেব গুড়িটার উপর হাত বুলোতে বুলোতে বললেন, আমার আমার সন্তানেরা, ওরা সারা রাত খেলেছে, এখন ঘুমাচ্ছে। ওদের ঘরটা খুব পছন্দ হয়েছে। কবির সাহেবকে সেদিনই ঢাকায় নিয়ে যাওয়া হয়। দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতালে যার চিকিৎসা চলেছে বহুদিন। ডাক্তাররা বলেছিলেন তিনি এমন কোনো ভয়াবহ শক পেয়েছেন যাতে তার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার বিভেদটা চিরতর হারিয়ে ফেলেছে। তার স্ত্রী সন্তানেরা তাকে দেখতে গেলে তিনি চিনতে পারতেন না। তিনি শুধু নার্সদের কাছে তীব্র গন্ধওয়ালা বাখারি আদর চাইতেন। ফ্যাক্টরির সেই প্রজেক্টটা ওখানেই থেমে আছে। সাভারের সেই এলাকা দিয়ে মানুষ এখনও দিনের বেলাতেও যেতে ভয় পায়। যারা ভুল করে ওদিকে দিয়ে গিয়েছে তারা বলে এখনও নাকি সেই কাটা গুলিটার পাশ থেকে বাচ্চাদের খিলখিল করা হাসির শব্দ শোনা যায়। আর কখনো কখনো কোনো অমাবস্যার রাতে দেখা যায় ধবধবে সাদা চুলওয়ালা এক পৌর লোক সেই গুঁড়িটাকে জড়িয়ে ধরে বসে আছে। সে একা একাই কথা বলে, হাসে, আর বাতাসে ভেসে আসে সেই তীব্র গাগুলি ওঠা পুরনো আতরের গন্ধ। কবির সাহেব হয়তো হাসপাতাল থেকে পালিয়েছেন, অথবা হয়তো তিনি কখনোই সেই জায়গাটা ছেড়ে যেতে পারেননি। প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। জিনেরা তাদের ঘর হারায়নি, তারা শুধু ওদের পুরনো ঘরের বদলে একটা নতুন জ্যান্ত ঘর খুঁজে নিয়েছে। ঘটনাটা এই পর্যন্তই ছিল। বড় অদ্ভুত। আমরা কিছু বিশ্বাস অবিশ্বাসের মাঝে কিছু অপ্রাকৃতিক জিনিসের সাথে যুদ্ধ বাঁধিয়ে নিই, যার ফলাফল আমাদের জন্য একদমই ভালো হওয়ার নয়।
সেজন্য কিছু জিনিস বিশ্বাস আর কিছু জিনিস অবিশ্বাসেই থাক। যার যতটা ভালো লাগে, যে যতটা ভয় পায়, ততটাই থাক। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন। আমি এখানে কুসংস্কার বা কোনো কিছু ছড়ানোর জন্য গল্পগুলো বলি না। এগুলো অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য, আপনাদের ভয় পাওয়ার জন্য, আমার ভয় পাওয়ার জন্য। ঘটনাগুলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে কমেন্ট করুন। ঘটনাগুলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আরও এরকম ঘটনা শুনতে চান বা আপনারা ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই ঘটনাস্থল@gmail.com পাঠিয়ে দেবেন। এতক্ষণ ধরে ঘটনাটা শোনার জন্য ধন্যবাদ। ঘটনাটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে বেশি কথা বলবো না। দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন কোন এপিসোডের সাথে। গুড বাই, গুড নাইট।